বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে মীর আব্দুল কোন কলেজের যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ইতিপূর্বে আমার সঙ্গে ক্লাস করেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা গত কয়েকটি পর্ব থেকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের যুক্তি বিভাগ সম্পর্কে আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমরা যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা, প্রকৃতি এবং এর বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেছি। এ সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে তোমরা বুঝতে পেরেছ যে ইচ্ছা করলে আমরা যে কোনো পদের এবং যেনতেনভাবে আমরা যুক্তি বিভাগ করতে পারি না। যুক্তি বিভাগের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যেগুলো পালনের মাধ্যমে কেবলমাত্র কোনো পদের যথাযথভাবে বা যৌক্তিকভাবে বিভাগ করা সম্ভব। এর ফলে আমাদের কোনো পদের ব্যক্তিগত এবং এর অন্তর্গত বিভিন্ন উপজাতি সম্পর্কে ধারণা অর্জিত হয় এবং যেটি জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত সহায়ক। তা আমরা এই সমস্ত নিয়মকানুন আলোচনা করতে যেয়ে দেখেছি যে আমরা ইচ্ছে করলে যে কোনো পদের যৌক্তিক বিভাগ করতে পারি না। যৌক্তিক বিভাগের নিয়ম প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, আর এ কারণে দেখা যাচ্ছে যে সকল ধরনের পদেরই আমরা যৌক্তিক বিভাগ করতে পারি না। এবং এই যে সীমাবদ্ধতা দূর করার জন্য একটি বিশেষ পদ্ধতিতে যৌক্তিক বিভাগের একটি নিয়ম প্রচলিত হয়েছে, যেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তোমরা জানো যে আমরা যে অধ্যায়ের আলোচনা শুরু করেছি তাতে যে আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো হলো যে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা, প্রকৃতি, যৌক্তিক বিভাগের নিয়মাবলী, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, দ্বিকটিক বিভাগ, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। এবং তোমাদেরকে বলা হয়েছিল যে যদি তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়ের আলোচনাগুলো শোনো বা এতে অংশগ্রহণ করো, তাহলে তোমাদের কাছ থেকে আমরা যে শিখন ফল আশা করছি সেগুলো হলো যৌক্তিক বিভাগের ধারণা, তোমরা যৌক্তিক বিভাগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি মূল্যায়ন করতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়মাবলী বর্ণনা করতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তিসমূহ মূল্যায়ন করতে পারবে। তাছাড়াও দ্বিকটিক বিভাগ ব্যাখ্যা করতে পারবে, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং যৌক্তিক বিভাগের নিয়মাবলী ব্যবহার করে অনুপপত্তিজনিত সমস্যার সমাধান বের করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মূলত উদ্দেশ্য হলো যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে যে সমস্ত ভুল ত্রুটি হয় সে বিষয়গুলো সমস্যার সমাধান বের করা। আর এটি তখনই সম্ভব হয় যখন এর নিয়ম কানুন আমাদের যথাযথভাবে জানা থাকে। আর যে কারণে আমরা আশা করব যে ক্লাসের পাশাপাশি তোমরা নিজেরা বিষয়টি প্র্যাকটিস করবে এবং ক্লাসগুলো বারে বারে দেখবে। আমরা জানি যে যৌক্তিক বিভাগের কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। নিয়মগুলো আমরা আবার লক্ষ্য করি। এসব নিয়মের প্রথমটিতে বলা হচ্ছে যে যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভক্ত করা হয়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। যেমন মানুষ, পশু, পাখি, টেবিল ইত্যাদি, এগুলোর প্রত্যেকটি হলো জাতিবাচক পদ এবং এ ধরনের পদের হলো বিভাগ করা হয় যৌক্তিক বিভাগে।
কিন্তু মানুষটি, পশুটি, পাখিটি, টেবিলটি বা একটি ঘড়ি এই জাতীয় বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর বিভাগ করা হয় না। তাহলে এই নিয়ম অনুসারে এরকম শ্রেণীবাচক পদকে বিভক্ত করা যাবে, কিন্তু এই ধরনের বিশেষ কোনো ব্যক্তি বাচক বা বস্তুবাচক পদকে কি করা যাবে না, বিভক্ত করা যাবে না। এবং দেখা যাচ্ছে যে যদি আমরা এই নিয়ম লঙ্ঘন করি, অর্থাৎ এই নিয়ম যদি আমরা না মানি, তাহলে কি হতে পারে, সেক্ষেত্রে হলো অঙ্গগত বিভাগ এবং গুণগত বিভাগ নামক দুটি বর্ণ বিভাগের উদ্ভব হতে পারে। তারপরে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে আমরা লক্ষ্য করেছিলাম যে সেখানে বলা হচ্ছে যে কি, যৌক্তিক বিভাগে সর্বদা একটি মূলনীতি অনুসরণ করতে হবে। এবং তোমরা জানো যে সেই মূলনীতিটা হলো যে আমরা যে পদের বিভাগ করি, সেই পদের অন্তর্গত যে সমস্ত উপজাতি রয়েছে, সেই উপজাতি সমূহের যে কোনো একটি বা মানে যে কোনো নির্দিষ্ট একটি উপজাতির হলো বিশেষ একটা গুণ, যেটি অন্য কোনো উপজাতির মধ্যে বিদ্যমান থাকে না। তাহলে সেই ধরনের একটি গুণকে কি করা হয়, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়। তো বলা হচ্ছে যে একটি মূলনীতি অনুসরণ করতে হবে। একটি পদের অনেক ধরনের গুণ থাকতে পারে বা বৈশিষ্ট্য থাকতে পারে। দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বলা হচ্ছে যে একটি মাত্র মূলনীতি গ্রহণ করতে হবে, অর্থাৎ একটি মাত্র গুণ বা বৈশিষ্ট্যকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে বা বিভাগের মূলনীতি হিসাবে গ্রহণ করে তারপরে যৌক্তিক বিভাগ করতে হবে। এবং যেমন আমরা এই ক্ষেত্রে হলে কী করলাম, যে সৎ মানুষ এবং অসৎ মানুষ, এটা কার ভিত্তিতে এই ভাগটা করা হলো, মানুষের যে সততা নামক গুণটি রয়েছে তার উপর ভিত্তি করে। দেখা যাচ্ছে যে এই সততা মানুষের একটি অংশের মধ্যে আছে এবং অন্য অংশের মধ্যে নেই। আচ্ছা, যে অংশের মধ্যে রয়েছে তাদেরকে বা যে আমরা কি বলছি, সৎ মানুষ বলছি, অর্থাৎ তারা সৎ মানুষ উপজাতির অন্তর্ভুক্ত। এবং যাদের মধ্যে সততা গুণটি নেই তারা হলো অসৎ মানুষ, অর্থাৎ তারা হলো এই অসৎ মানুষের যে শ্রেণী বা উপজাতি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। বলা হচ্ছে যে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, একটি হলো মূলনীতি গ্রহণ করলাম। এবং নিয়মে বলা আছে যদি আমরা এই নিয়ম লঙ্ঘন না করি, একেবারে এই নিয়ম আমরা যদি না মান্য করি, তাহলে কি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব ঘটে, যেটিকে বলা হচ্ছে সংকর বিভাগ বা একটি মিশ্র বিভাগ অনুপপত্তি। তারপরে যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মে বলা হয়েছিল যে যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতির ব্যক্ত অর্থ এবং বিভক্ত উপজাতি সমূহের ব্যক্ত অর্থ পরস্পর সমান হবে। কি বলা হয়েছিল, যে যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতির ব্যক্ত অর্থ এবং বিভক্ত উপজাতি সমূহের ব্যক্ত অর্থ পরস্পর সমান হবে। অর্থাৎ যে পদের বিভাগ করা হবে, সেই পদের যে একটি ব্যক্তিত্ব রয়েছে বা তার যে পরিমাণগত দিক রয়েছে, সেই পরিমাণটা কার সমান হবে, ওই পদ বিভক্ত করার ফলে যে বিভক্ত উপজাতির সৃষ্টি হবে, তাদের যে আলাদা আলাদা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বগুলো ওটা একত্রিত করলে যা হয়, সেটি মূল পদটি অর্থাৎ যে পদের বিভাগ করা হয়েছে তার সমান হবে। যদি হলো যেমন হলো, আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, যে আমরা যদি ধরে নিই যে মোট মানুষের পরিমাণ হলো 500 কোটি, এবং তাদের মধ্যে যদি সৎ মানুষ হয় 200 কোটি এবং অসৎ মানুষ হয় হলো 300 কোটি, তাহলে এই যে সৎ মানুষ আর অসৎ মানুষ মিলিয়ে মোট হলো কত, 500 কোটি, যেটি হলো এই মানুষ পদের হলো ব্যক্তত্বের সমান। অর্থাৎ এই ব্যক্তর্থ আর এই ব্যক্তর্থের এই দুই ব্যক্তর্থ একত্রিত করলে যা হয়, সেটি কার সমান হবে, সেটি হলে এই মূল যে পদ বা যে শ্রেণীবাচক পদের আমরা বিভাগ করলাম, এটি তার সমান হবে। এবং বলা হচ্ছে যে যদি এই ক্ষেত্রে সেই ঘটনাটা না ঘটে, তাহলে কি হবে, তাহলে যে পদকে আমরা বিভক্ত করব, সেই পদের থেকে তার উপজাতি সমূহের সম্মিলিত যে ব্যক্তত্ব, সেটি হয় বেশি হবে না হয় কম হবে, ঠিক না? তাহলে এখন যদি হলো সেটি যদি
কম হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো অব্যাপক, অর্থাৎ যে পদের বিভক্ত করা হয়েছে তার থেকে যদি তার উপজাতিগুলোর ব্যক্তত্ব হলো কম হয় তাহলে সেই ক্ষেত্রে অব্যাপক বিভাগ অনুপপত্তি সৃষ্টি হবে, এবং যদি তার থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, অতিব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। তারপরে সংজ্ঞা কি হলো, যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়মে বলা হচ্ছে যে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে। অর্থাৎ হলো কোনো পদের বিভক্ত হওয়ার ফলে যে উপজাতিগুলো সৃষ্টি হবে তারা একটির সঙ্গে আরেকটি মিলেমিশে যাবে না, তারা পরস্পর আলাদা হবে। যেমন যেমন মানুষকে যদি আমরা হলো সৎ মানুষ এবং অসৎ মানুষ এই দুই উপজাতিতে বিভক্ত করি তাহলে দেখা যাচ্ছে যে যারা সৎ তারা কিন্তু অসৎ না, কিংবা অসৎ অসৎ হলো তারা কিন্তু সৎ না। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে সৎ মানুষের উপজাতি সেটি সম্পূর্ণভাবে এই অসৎ মানুষের উপজাতি থেকে পৃথক বা আলাদা। ঠিক একইভাবে অসৎ মানুষের যে উপজাতি সেটি সম্পূর্ণরূপে এই সৎ মানুষ থেকে আলাদা। তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হয়। এবং বলা হচ্ছে যে যদি যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করা হয় বা মানা না হয় তাহলে কি সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে হলো পরস্পরাঙ্গী বিভাগ নামক একটি ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব হয়, যেটি হলো যুক্তি দোষ হিসেবে গণ্য হয়, যেখানে এটাকে বলা হচ্ছে যে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। যেমন আমরা যদি হলো মানুষকে সৎ ভদ্র বুদ্ধিমান এভাবে বিভক্ত করি তাহলে দেখা যাচ্ছে যে হলো যে এই ক্ষেত্রে কিন্তু এই উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক না, কেননা যারা সৎ তারা ভদ্র হতে পারে কিংবা বুদ্ধিমান হতে পারে, অর্থাৎ ভদ্র বা বুদ্ধিমান উভয় হতে পারে, ঠিক না? আবার যে ভদ্র সে সৎ হতে পারে, বুদ্ধিমানও হতে পারে, কিংবা যে বুদ্ধিমান সে সৎ হতে পারে, ভদ্রও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে একটির গুণাবলী বা অন্যটির সঙ্গে মিলেমিশে আছে, বা একটির বৈশিষ্ট্য বা একটি বৈশিষ্ট্য অন্যটার সঙ্গে মিলেমিশে আছে, যার ফলে এই ক্ষেত্রে কী হয়েছে, এই ক্ষেত্রে হলো একটি ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব ঘটার সম্ভাবনা রয়েছে, যেটিকে বলা হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। এবং সংজ্ঞার হলো পঞ্চম নিয়মে যেটি কি বলে, যৌক্তিক বিভাগের পঞ্চম নিয়মে যেটি বলা হয়েছিল সেটি হলো যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের উপর প্রযোজ্য হবে। যেমন আমরা যে এই যে বিভাগটা করলাম, মানুষকে হলো সৎ মানুষ এবং অসৎ মানুষ এই বিভাগে ভাগ করলাম, দেখা যাচ্ছে যে এই মানুষ কথাটি কিন্তু সতের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে এবং অসত্যের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ মানুষ এই পদটি বিভক্ত হয়ে সৎ মানুষের একটি উপজাতি সৃষ্টি হচ্ছে এবং অসৎ মানুষ নামক উপজাতি সৃষ্টি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যদি যৌক্তিকভাবে কোনো পদের বিভাগ করা যায় তাহলে যে জাতির বাচক পদটি বিভক্ত করা হয় সেটি তার উপজাতির ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যদি এক্ষেত্রে তা না হয় তাহলে বুঝতে হবে যে এক্ষেত্রে আমাদের হলে কি হয়েছে, দুই ধরনের অনুপত্তির সৃষ্টি হয়েছে বা যে কোনো একটি সৃষ্টি হতে পারে। যেমন হলে বলা হচ্ছে যে বিশিষ্ট অঙ্গগত বিভাগ অনুপপত্তি, অথবা হলো বিশিষ্ট গুণগত বিভাগ অনুপত্তি, এই দুই ধরনের অনুপত্তির কোনো একটি ঘটার সম্ভাবনা তখন সৃষ্টি হয়। তারপরে যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়মে বলা হয়েছিল যে ক্রম বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে বিভক্ত করে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো স্তর বাদ দেওয়া যাবে না। যেমন আমরা মধ্যবর্তী কোনো স্তর বাদ দেওয়া যাবে না। ক্রম বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে বিভক্ত করে অগ্রসর হতে হবে এবং মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। যদি আমরা এই নিয়ম লঙ্ঘন করি তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে, সেই ক্ষেত্রে উল্লম্পন বিভাগ নামক অনুপপত্তির সৃষ্টি হতে পারে। যেমন আমরা যদি হলো জীবকে এইভাবে বিভক্ত করি, জীব হলো একটি জাতিবাচক পদ, এটিকে যদি আমরা শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ এই দুটি উপজাতিতে বিভক্ত করি তাহলে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে হলো কী হবে, এই ক্ষেত্রে হলো উল্লম্পন বিভাগ, অর্থাৎ লাভ দিয়ে একটি থেকে আরেকটিতে যাওয়া, মানে সেই ধরনের একটি বিভাগ সৃষ্টি হবে, বা এই ক্ষেত্রে সেই ধরনের বিভাগ সৃষ্টি হয়েছে। এর কারণ কি, যে আমরা জানি যে জীবের হলো নিকটতম উপজাতি হলো মানুষ এবং মানুষের নিকটতম উপজাতি হলো শিক্ষিত মানুষ। তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষ হলো সরাসরি জীবের কিন্তু কোনো নিকটতম উপজাতি না,
তাহলে জীব জীব এবং হলো এই যে শিক্ষিত মানুষ, এদের মাঝে কি রয়েছে, এদের মাঝে রয়েছে হলো মানুষ। তাহলে এই মানুষ, এই মধ্যবর্তী স্তরটিকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে এই ক্ষেত্রে হলো কি হয়েছে, এই ক্ষেত্রে উৎক্রান্তি বা উল্লম্বন বিভাগ নামক ত্রুটিপূর্ণ একটি বিভাগের উদ্ভব হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা সংজ্ঞার ক্ষেত্রে নিবিড় সীমাবদ্ধতার বিষয়টি বুঝতে পারছি। এছাড়াও সংজ্ঞার কি বলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমরা বিভিন্ন সীমাবদ্ধতার কথা বুঝতে পারছি। এছাড়াও যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আরও যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে সেগুলো হলো কি, যে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে যৌক্তিকভাবে বিভক্ত করা যায় না। তারপরে বলা হচ্ছে যে ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির ক্ষেত্রে এটি সম্ভব না। আমরা জানি যে কোনো পদের যখন যৌক্তিক বিভাগ করা হয় তখন একটি শ্রেণীবাচক বা জাতিবাচক পদকে বিভক্ত করতে, এবং শ্রেণীবাচক বা জাতিবাচক পদের বিভক্তর ফলে যেটি সৃষ্টি হয় সেটিও কিন্তু শ্রেণীবাচক পদ বা হলো উপজাতি আর কি। তাহলে দেখা যাচ্ছে যে জাতিবাচক পদ বিভক্ত হয়ে উপজাতি হয়, সেটাও কিন্তু একটা শ্রেণীবাচক পদ। হ্যাঁ, সেটি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু নয়। তাহলে এইভাবে আমরা হলো ক্রমান্বয়ে বৃহত্তর জাতি থেকে ক্ষুদ্রতর উপজাতির দিকে অগ্রসর হয়। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম যে উপজাতি সেটির কিন্তু আর কোনো উপজাতি থাকে না। সবচেয়ে ছোট উপজাতি যেটি সেটির কিন্তু আর কোনো উপজাতি থাকে না। সেইটিকে যদি আমরা আবার ভাগ করতে যাই তাহলে কিন্তু বিশেষ ব্যক্তি বা বস্তুতে তখন বিভক্ত হয়ে পড়ে, যার ফলে বলা হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞার যে নিয়ম সেটি হলো এই ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির ক্ষেত্রে সম্ভব নয়। তারপর বলা হচ্ছে যে বিশিষ্ট সমষ্টিবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আচ্ছা, বিশিষ্ট সমষ্টিবাচক পদ বলতে আমরা জানি যে নির্দিষ্টভাবে কোনো সমষ্টিকে বোঝায়। যেমন আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, তাহলে সেটি কিন্তু নির্দিষ্টভাবে বোঝানো হলো, নির্দিষ্ট কোনো একটি সমষ্টিকে বোঝানো হলো। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, এইটাকে যদি আমরা আবার ভাগ করতে যাই তখন কিন্তু আর এটি আর গ্রন্থাগার থাকে না, আলাদা আলাদা একটা বিশেষ বস্তুতে পরিণত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যদি আমরা শুধু গ্রন্থাগার বললে তখন কিন্তু সেটি শ্রেণীবাচক পদ হয়, কিন্তু সেটা বিশিষ্ট হলো না, সেটি সামান্য ধারণা। ঠিক একইভাবে যদি আমরা সেনাবাহিনীর কথা বলি তাহলে দেখা যাচ্ছে সেনাবাহিনী হলো বললে পরে পৃথিবীর যে কোনো সেনাবাহিনী বোঝাতে পারে। কিন্তু যখন আমরা নির্দিষ্টভাবে বলি বিশেষভাবে যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী দল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা বিশিষ্ট অর্থে ব্যবহার করলাম। তাহলে এই জাতীয় পদের কি সম্ভব না, এই জাতীয় পদের যৌক্তিক বিভাগ সম্ভব না। তারপরে এর আরও যে সীমাবদ্ধতা রয়েছে সেটিকে যে ব্যক্তত্বহীন পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। অর্থাৎ আমরা কিন্তু জানি যে যৌক্তিক বিভাগ করা হয় মূলত পদের হলো ব্যক্ত অর্থের। তাহলে যদি ব্যক্ত অর্থ না থাকে তাহলে সেই ধরনের পদের কি করা সম্ভব হয় না, যৌক্তিক বিভাগ করা সম্ভব হয় না। আবার মনের যে মৌলিক অনুভূতি, যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা, এগুলোর কিন্তু কোনো হলো ব্যক্ত অর্থ নেই, বা এটার কোনো পরিমাপ নির্ণয় করা যায় না। মানুষ কতটুকু আনন্দ পেয়েছে সেটি যেমন পরিমাপ করা যায় না, বা কতটুকু সুখ পেলে কতটুকু সে শান্তি পাবে এই বিষয়টা পরিমাপ করা সম্ভব নয়। মোট কথা এদের কোনো হলো ব্যক্ত অর্থ থাকে না, যার ফলে দেখা যাচ্ছে এইসব অনুভূতিটাও কিন্তু যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তাহলে দেখা যাচ্ছে যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা দূরকরণের জন্য দ্বিকটিক বিভাগ নামে একটি বিশেষ বিভাগের উদ্ভব ঘটেছে, যেটির প্রবর্তক হলো ব্রিটিশ যুক্তিবিদ জেরেমি বেন্থাম। এখানে হলো দ্বিকটিক বিভাগের ইংরেজি যেটি হলো কি, সেটি হলো ডিকটমি বাই ডিভিশন। আচ্ছা, এই যে ডিকটমি এটি হলো একটি ইংরেজি কথা। আচ্ছা, এই শব্দটি এসেছে ডিকা এবং টেমনো এই দুটি গ্রিক শব্দ থেকে। ডিকা শব্দের অর্থ হলো দুই ভাগে, আর টেমনো শব্দের অর্থ হলো ভাগ করা, অর্থাৎ দুই ভাগে ভাগ করা। তাহলে কি করা হয়, দ্বিকটিক বিভাগে মূলত হলো কোনো পদকে দুই ভাগে ভাগ করা হয়। দ্বিকটিক বিভাগে কোনো পদকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যেমন
আমরা মানুষকে এভাবে ভাগ করতে পারি যে এশিয়াবাসী এবং অএশিয়াবাসী, কিংবা এভাবে ভাগ করতে পারি যে বাংলাদেশি এবং অবাংলাদেশি। তাহলে এই যে আমরা বিভাগটা করলাম, এটিকে বলা হচ্ছে যে কি দ্বিকটিক বিভাগ, অর্থাৎ দুই ভাগে ভাগ করলাম। আমরা মানুষকে প্রথমে এশিয়াবাসী এবং অএশিয়াবাসী এই দুই ভাগে ভাগ করলাম। এই এশিয়াবাসী এবং অএশিয়াবাসী মিললে কিন্তু মোট মানুষ। হ্যাঁ, যারা এশিয়ায় বাস করে তারা হলো এশিয়াবাসী, আর যারা এশিয়ায় বাস করে না, হ্যাঁ, তারা হলো অএশিয়াবাসী। তাহলে এই যে অএশিয়াবাসী এবং এশিয়াবাসী এরা মিলাই কিন্তু মোট মানুষের ব্যক্তিত্ব নির্দেশ করছে। ঠিক একইভাবে আমরা যদি এশিয়াবাসীকে এভাবে ভাগ করি যে বাংলাদেশি আর অবাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশ হলো এশিয়ার অন্তর্ভুক্ত, যে কারণে আমরা বাংলাদেশের কথা বললাম, এবং বাংলাদেশ ছাড়া আর যারা আছে তারা হলো অবাংলাদেশি। তাহলে এই অবাংলাদেশি এবং বাংলাদেশি এরা মিলিয়ে কিন্তু এই মোট এশিয়াবাসীর সমান আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা পথকে হলো দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কোনো পথকে দুই ভাগে ভাগ করছি। কোন ধরনের দুই ভাগে ভাগ করছি, সেটি হলো পরস্পর বিরোধী দুইটি পদে হলো ভাগ করছে। পরস্পর বিরোধী দুটি পদে ভাগ করছে। যেমন এশিয়াবাসী এর সঙ্গে অ লাগিয়ে অপত্যয় লাগিয়ে দেখা যাচ্ছে এটিকে অএশিয়াবাসী করা হয়েছে, এবং এশিয়াবাসীর হলো বিরোধী শব্দ হলো অএশিয়াবাসী। ঠিক একইভাবে বাংলাদেশি এবং অবাংলাদেশি, বাংলাদেশি এই পদের হলো বিরোধী শব্দ হলো অবাংলাদেশি। এভাবে দ্বিকটিক বিভাগে কী করা হয়, কোনো পদের হলো বিভাগ করা হয় বা বিভাজন করা হয়। এখন দেখা যাচ্ছে যে আমরা অন্য আরেকটা উদাহরণ লক্ষ্য করি। কি বলা হচ্ছে যে জীবকে আমরা যেমন মানুষ বলতে, জীবের অন্তর্গত জানি আমরা মানুষ, তাহলে মানুষ আর হলো অমানুষ। হ্যাঁ, তাহলে এই মানুষ এবং অমানুষ এই দুটি হলো বিরোধী শব্দ বা বিরুদ্ধ পদ এরা। তারপরে শিক্ষিত অশিক্ষিত, তাহলে এই ক্ষেত্রেও আমরা এই মানুষকে দুই ভাগে ভাগ করেছি, একটি হলো শিক্ষিত এবং অন্যটি হলো অশিক্ষিত। তাহলে একটির মধ্যে শিক্ষার গুণ আছে এবং অন্যগুলোর মধ্যে শিক্ষার গুণ এটি নেই। তাহলে এভাবে আমরা কি করি, পথ দ্বিকটিক বিভাগে কোনো পথকে দুই ভাগে বিভক্ত করি। এই পদ্ধতির যে সুবিধা সেটি হলো যে কি বলা হচ্ছে যে এটি একটি সহজ সরল প্রক্রিয়া। আমরা জানি যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বা লজিক্যাল ডিভিশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের কিছু নিয়ম কানুন সম্পর্কে ধারণা রাখতে হয়। যৌক্তিক বিভাগে যে 6টি নিয়ম আছে সেই সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রাখতে হয়, তা না হলে পরে দেখা যাচ্ছে যে যৌক্তিক বিভাগ করা যায় না। এবং এই নিয়ম প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা সেক্ষেত্রে যদি আমরা সেই সতর্কতা অবলম্বন না করি তাহলে বিভিন্ন ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটি কিন্তু খুব একটা সহজ না, কিন্তু দ্বিকটিক বিভাগে এত নিয়মকানুনের বিষয় মনে রাখার প্রয়োজন হয় না। এটি সহজেই আমরা শুধুমাত্র দুটি বিরোধী শব্দে একটি পদকে বিভক্ত করতে পারি, এবং যে কেউ ইচ্ছে করলে এটি হলো করতে পারে। সেই ক্ষেত্রে তার কোনো যে বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন আছে এতটা দেখা যাচ্ছে যে নাও লাগতে পারে। যে কোনো মানুষই ইচ্ছা করলে পারে এই পদ্ধতি অবলম্বন করে কোনো পদের হলো বিভাগ করতে পারে, যে কারণে এটিকে বলা হচ্ছে যে এটি সহজ সরল প্রক্রিয়া। তারপর বলা হচ্ছে যে এটি আকারগত বা রূপগত প্রক্রিয়া। দ্বিকটিক বিভাগ হলো একটি আকারগত বা রূপগত প্রক্রিয়া, অর্থাৎ এটি আকারগতভাবে ঠিক আছে কিনা সেটি দেখা হয়। এটি হলো আকারগতভাবে ঠিক আছে কিনা সেই বিষয়টি এখানে লক্ষ্য করা হয়। মানে নিয়ম অনুসারে এটি ভাগ করা হয়েছে কিনা সেইটা হলো দ্বিকটিক বিভাগের যে নিয়ম, যে পরস্পর দুটি বিরোধী শব্দে ভাগ করা, পরস্পর দুটি বিরোধী পদে ভাগ করা, সেইভাবে হয়েছে কিনা এই বিষয়টি মূলত এখানে দেখা হয়। তারপর বলা হচ্ছে যে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তির আশঙ্কা নেই। এখানে দ্বিকটিক বিভাগের আরেকটি বড় সুবিধা যে যেখানে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তির আশঙ্কা নেই। আমরা দেখলাম যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে যদি আমরা নিয়ম যথাযথ না অনুসরণ করি তাহলে সেই ক্ষেত্রে হলে কী হয়, নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে না, কেননা এখানে পরস্পর দুটি বিরোধী শব্দকে বা কোনো পদকে এমনভাবে বিভক্ত করা হয় যাতে তার হলো পরস্পর বিচ্ছেদক হয় বা বিরোধী হয়।
সেই ধরনের ভাগ করা হয়, যার ফলে এই ক্ষেত্রে হলে কোনো নিয়ম লঙ্ঘনের সম্ভাবনা থাকে না। তারপর বলা হচ্ছে যে এখানে এক্ষেত্রে বাস্তব জ্ঞানের ততটা প্রয়োজন নেই বা বাস্তব অভিজ্ঞতার কোনো গুরুত্ব নেই। কারণ কি, এখানে বলা হলো যে এটি একটি রূপগত প্রক্রিয়া, অর্থাৎ আকারগতভাবে এটি ঠিক আছে কিনা সেই বিষয়টি খালি দেখা হয়। এখানে বাস্তবে একজন মানুষ মেধাবী কিনা সেটি কিন্তু পরখ করে দেখার প্রয়োজন কেন। মেধাবী বা অমেধাবী আমরা যেটা বলছি, বাস্তবে তার হলে সে মেধা আছে কিনা সেটি কিন্তু দেখার প্রয়োজন নেই। কিন্তু যৌক্তিক বিভাগে আমরা যখন কোনো পদের বিভাগ করি তখন কিন্তু সেই মানে সেই ক্ষেত্রে আমরা যে মূলনীতি গ্রহণ করি সেই মূলনীতিটা অবশ্যই হলো ওই পদের অন্তর্গত কোনো উপজাতির হতে হবে বা সেটি একটি আবশ্যিক গুণ হতে হবে। তা না হলে দেখা যাচ্ছে যে যেটি হলো তার হলো আকস্মিক গুণ, সেটি কিন্তু সেটির উপর নির্ভর করে যদি আমরা যৌক্তিক বিভাগ করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের কোনো সফলতা আসে না। একটা মানুষ দেখা যাচ্ছে যে উপরে দেখতে হয়তো ভালো কিন্তু ভিতরে সে ভালো নাও হতে পারে। তাহলে আমরা ভালো আর অভালো বললাম, বা একজন মানুষ হয়তো দেখে যাচ্ছে যে উপরে হয়তো দেখতে সুন্দর, তাকে আমরা সৎ ধরে নিলাম, এবং অন্যজন হয়তো ততটা দেখতে সুন্দর না, তাকে আমরা অসৎ ভাবলাম। এই যে বাইরের থেকে দেখার একটা বিষয়, এই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখা যাচ্ছে যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমাদের মূলত হলো সেই বৈশিষ্ট্য রীতিমতো যাচাই করেই তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হয় সেটি হলো সেই বিভাগের কোনো বৈশিষ্ট্য কিনা বা ওইটি আদৌ কোনো বিভাগের বৈশিষ্ট্য কিনা। কিন্তু দেখা যাচ্ছে দ্বিকোণিক বিভাগে এই বিষয়গুলো দেখার কোনো প্রয়োজন পড়ে না। যে কোনো একটি বিষয়কে প্রণীত হিসেবে গ্রহণ করে বা যে কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে পরস্পর দুটি বিরোধী পদে কোনো পদকে হলো বিভক্ত করা হয়। সুতরাং এই ক্ষেত্রে বাস্তব জ্ঞানের কোনো গুরুত্ব নেই। তারপর বলা হচ্ছে যে চিন্তার মৌলিক যে নিয়ম বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত। আমরা জানি যে হলো মৌলিক চিন্তার ক্ষেত্রে হলো 4টি নিয়ম রয়েছে। সেগুলো হলো যেমন অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, তারপর নির্মধ্যম নিয়ম, এছাড়া হলো পর্যাপ্ত হিত নিয়ম। চিন্তার ক্ষেত্রে মৌলিক চিন্তার ক্ষেত্রে এই নিয়মগুলো হলো স্বতঃসিদ্ধ নিয়ম বা শত প্রমাণিত নিয়ম। এই নিয়মগুলো প্রমাণ করার প্রয়োজন পড়ে না। আমরা যে কোনো চিন্তার ক্ষেত্রে যদি হলো অগ্রসর হতে চাই তাহলে এই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে স্বীকার করে নিতে হয় বা মেনে নিতে হয়। তা না হলে কিন্তু কোনো চিন্তার মাধ্যমে কোনো জ্ঞানই অর্জিত হওয়া সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে চিন্তার যে মৌলিক নিয়মগুলো রয়েছে যেগুলো বলা হচ্ছে যে কি অভেদ নিয়ম, তারপরে বিরোধ নিয়ম, নির্মধ্যম নিয়ম আর হলো পর্যাপ্ত হেতু নিয়ম। তাদের মধ্যে হলো বিরোধ নিয়ম এবং নির্মধ্যম নিয়মের উপর বলা হচ্ছে যে এই দ্বিকোটিক বিভাগ হলো প্রতিষ্ঠিত। চিন্তার অভেদ নিয়মে বলা হচ্ছে যে একই বস্তু একই ক্ষেত্রে বা কোনো বস্তু তার নিজের সঙ্গে হলো অভেদ আর কি, মানে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন দুধের ক্ষেত্রে হলো অভেদ, দুধ এবং দুধের মধ্যে কোনো পার্থক্য নাই। এরকম সাদার সঙ্গে কোনো পার্থক্য নাই, তারা হলো এক বা অভিন্ন, এদের মধ্যে কোনো বিরোধ নেই, যে কারণে এটিকে বলা হচ্ছে যে অভেদ নিয়ম। এখন যদি দেখা যাচ্ছে দুধের সঙ্গে আমরা দুধের পার্থক্য করি বা সাদার সঙ্গে সাদার পার্থক্য করি, কালোর সঙ্গে কালো পার্থক্য করি, তাহলে কিন্তু আমরা কোনো চিন্তার ক্ষেত্রে অগ্রসর হতে পারবো না। সুতরাং এই ধরনের বিষয়কে আমাদের স্বীকার করে নিতে হয়। ঠিক একইভাবে বিরোধ নিয়মে বলা হচ্ছে যে দুটি বিরোধী যে বৈশিষ্ট্য সেটা একসঙ্গে সত্য হতে পারে না বা একই সঙ্গে কোনো বস্তুতে অস্তিত্বশীল হতে পারে না। একটি বস্তু একই সঙ্গে সত্য এবং একই সঙ্গে মিথ্যা এই ধরনের হতে পারে না, হয় বস্তুটি সত্য হবে না হয় মিথ্যা হবে। তাহলে দেখা যাচ্ছে যে একই সঙ্গে একই বস্তু সত্য এবং একই সঙ্গে একই বস্তু মিথ্যা এই ধরনের বিষয় হবে না, বা একই উত্তর একই সঙ্গে সত্য এবং একই ক্ষেত্রে সেটি মিথ্যা হবে এই ধরনের বিষয় হবে না আর কি। মানে দুটি বিরোধী গুণ একই সঙ্গে সত্য হতে পারে না। আবার নির্মধ্যম নিয়মে বলা হচ্ছে যে দুটি বিরোধী গুণের মধ্যে যে কোনো একটিকে অবশ্যই স্বীকার করতে হবে এবং অন্যটিকে অস্বীকার করতে হবে। একটিকে স্বীকার করলে যদি দুটি বিরোধী গুণ থাকে কোনো বস্তু, দুটি বিরোধী গুণকে একই বস্তুর ক্ষেত্রে কি করা যাবে না স্বীকার, মানে একই বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অস্বীকার করা যাবে না বা একই সঙ্গে সেটিকে স্বীকার করা যাবে না। একটিকে স্বীকার করলে অন্যটিকে অবশ্যই অস্বীকার করতে হবে বা একটিকে অস্বীকার করলে অন্যটিকে অবশ্যই স্বীকার করতে হবে। এবং চিন্তার হলো
পর্যাপ্ত হেতু নিয়মে বলা হচ্ছে যে পর্যাপ্ত হেতু নিয়ম বা পর্যাপ্ত কারণ আছে এইরকম আর কি। অর্থাৎ হলো একটি বস্তু যে সত্য, কেন সত্য, হ্যাঁ, বা একটি উক্তি যে সত্য কেন সত্য, সেটির জন্য পর্যাপ্ত বা যথেষ্ট কারণ থাকবে, এবং সেটি যে কেন মিথ্যা নয়, হ্যাঁ, চক যে চকই সেটি যে অন্য কিছু নয়, এটার পেছনে যথেষ্ট কারণ থাকতে হবে বা পর্যাপ্ত কারণ রয়েছে। আর দুধ যে সাদা এবং এই যে দুধ দুধ হয় সাদা, এটি সত্য হওয়ার জন্য যথেষ্ট আহ, কারণ রয়েছে বা পর্যাপ্ত কারণ রয়েছে, এবং এটি যে অন্য কিছু নয়, হ্যাঁ, দুধ ছাড়া যে অন্য কিছু নয়, এইটির আহ, এটি ভাবার জন্য যথেষ্ট কারণ রয়েছে। তাহলে দেখা যাচ্ছে চিন্তার এই ধরনের হলো মৌলিক নিয়ম রয়েছে। এই মৌলিক নিয়মগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হয়, এটি কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। বলা হচ্ছে যে দ্বিকটিক বিভাগের ক্ষেত্রে এই যে চিন্তার হলো দুটি মৌলিক নিয়ম, যেটি হলো কি বিরোধ নিয়ম এবং হলো নির্মধ্যম নিয়ম, এই নিয়মের উপর প্রতিষ্ঠিত, যেখানে এই ক্ষেত্রে কোনো ভুলের বা অনুপগতির আশঙ্কা নেই। এখন এই পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে। যেমন অসুবিধা হলো কি, যেখানে বস্তুগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয় না। দেখা যাচ্ছে যে একজন মানুষকে হয়তো চেহারায় হয়তো খুব সাধু মনে হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে সে সাধু নাও হতে পারে। হ্যাঁ, যে এখন বস্তুগত সত্যতার উপর যদি গুরুত্ব আরোপ করা না হয়, তাহলে দেখা যাচ্ছে যে তাকে আমরা যদি মানে উপরটা দেখে হলো আমরা তাকে সাধু ভেবে নিই, তাহলে কিন্তু সে এই ক্ষেত্রে আমাদের চিন্তার কি হলো, ত্রুটি ঘটে গেল। তাহলে আমরা প্রকৃত সত্যে পৌঁছাতে পারবো না। তাহলে এবং আরো অনুমানের ক্ষেত্রে আমরা জানি যে হলো দুই ধরনের সত্যতা অর্জন করতে হয়। তাকে হলো আকারগত সত্যতা যেমন অর্জন করতে হয়, ঠিক তেমনি বস্তুগত সত্যতাও অর্জন করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে দ্বিকটিক বিভাগের ক্ষেত্রে কি হয় না, দ্বিকটিক বিভাগের ক্ষেত্রে বস্তুগত সত্যতার উপর কোনো গুরুত্ব আরোপ করা হয় না। সেটি বস্তু জগতে আদৌ সত্য কিনা সেইটি যাচাই করে দেখা হয় না। তারপরে বলা হচ্ছে যে জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি সম্পর্কে প্রকৃত বা পুরোপুরি ধারণা অর্জিত হয় না। এই ক্ষেত্রে যেহেতু আমরা একটু মনে করি না যে এই গুণটি একটি উপজাতির মধ্যে আছে এবং অন্যটির নেই, আচ্ছা প্রকৃত অর্থে সেটি আছে কিনা বা ওই গুণটি ওই উপজাতিরই কিনা, এই বিষয়টা কিন্তু বস্তু জগতে বা বাস্তবে যদি আমরা যাচাই না করি, তাহলে সেই ব্যাপারে আমাদের যথাযথ জ্ঞান অর্জিত হয় না। এবং যখনই আমরা বস্তু জগতে এই বিষয়টি মিলিয়ে দেখতে যাব, তখন আমাদের কী হবে, আমাদের হলো বিভিন্ন উপজাতি সম্পর্কে ধারণা অর্জিত হবে। বিভিন্ন উপজাতির আরও যে গুণ রয়েছে, কোনটি তার হলো প্রকৃত গুণ, কোনটি তার হলো আকস্মিক গুণ, হ্যাঁ, সেই সম্পর্কে কিন্তু আমাদের তখন ধারণা অর্জিত হবে, যার ফলে সেই পথ সম্পর্কে আমাদের এর যথাযথ বা যথেষ্ট ধারণা অর্জিত হবে বা প্রকৃত ধারণা অর্জিত হবে। কিন্তু দেখা যাচ্ছে দ্বিকটিক বিভাগ যেহেতু বাস্তব সত্যতার উপর গুরুত্ব আরোপ করে না, যে কারণে কোনো পদ বিভক্ত হওয়ার ফলে যে সমস্ত উপজাতি সৃষ্টি হয়, সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার উপজাতিগুলো সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা সেক্ষেত্রে অর্জিত হয় না। তাহলে এতদিন তোমরা যৌক্তিক বিভাগের বিভিন্ন আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করলে, তা যথাযথ হলো কেন, এসব তার একটি মূল্যায়ন করা যাক। কেননা যৌক্তিক বিভাগের আলোচনায় তোমাদের বলা হয়েছিল যে এই অধ্যায়ের আলোচনা যদি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে তোমরা কোনো বিভাগ জনিত অনুপপত্তি চিহ্নিত করতে পারবে। এসো সেই শিখন ফলটি তোমাদের অর্জিত হয়েছে কিনা আমরা লক্ষ্য করি। বলা হচ্ছে যে নিচের উদ্দীপকটি কোন ধরনের বিভাগ অনুপপত্তি নির্দেশ করছে। তার প্রশ্নটা কি, যে নিচের উদ্দীপকটি কোন ধরনের বিভাগ অনুপপত্তি নির্দেশ করছে, এবং উদ্দীপকটি হলো যে মানুষকে এখানে কি করা হয়েছে, মানুষকে নারী এবং পুরুষ এই দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। মানুষকে নারী এবং পুরুষ এই দুটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে।
এখন দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে সম্ভাব্য উত্তর কোনটি, অঙ্গগত বিভাগ অনুপপত্তি নাকি গুণগত বিভাগ অনুপপত্তি নাকি অব্যাপক বিভাগ অনুপপত্তি নাকি অতিব্যাপক বিভাগ অনুপপত্তি সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে এই বিভাগটি সঠিক মনে হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে সম্ভাব্য 4টি উত্তর। একটি হলো অঙ্গগত বিভাগ অনুপপত্তি, খতে বলা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি এবং গতে বলা হচ্ছে যে অব্যাপক বিভাগ অনুপপত্তি এবং ঘতে বলা হচ্ছে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি। তার অর্থ যে এই ক্ষেত্রে মানুষ পত্রের যে বিভাগ করা হয়েছে সেটি আসলে যৌক্তিক বিভাগ হয়নি, অর্থাৎ এই ক্ষেত্রে হলো ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব ঘটেছে। তাহলে কোন ধরনের ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব ঘটেছে এসব সেটা নিয়ে আমরা 10 সেকেন্ড ভাবি। আশা করি ইতিমধ্যে তোমরা সঠিক উত্তরটি চিহ্নিত করতে পেরেছ। তাহলে কি বলা হচ্ছে যে এই ক্ষেত্রে হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। এই কারণ কি যে মানুষকে আমরা নারী এবং পুরুষ এই দুই প্রজাতিতে বিভক্ত করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে নারী এবং পুরুষ ছাড়াও তৃতীয় আরেকটি লিঙ্গ রয়েছে, যাদেরকে পুরোপুরি মানুষও বলা হয় না, যাদেরকে পুরোপুরি নারীও বলা হয় না কিংবা পুরুষও বলা হয় না। যেমন হিজড়া, মানুষের মধ্যে এই এই ধরনের হলো লিঙ্গ রয়েছে, মানে যারা নারীও না, মানে পুরোপুরি নারীও না কিংবা পুরোপুরি পুরুষও না। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টি বাদ পড়েছে, যার ফলে মানুষের যে ব্যক্তত্ব সেটি কিন্তু এই দুই বিভাগ মিলে পূরণ করেনি, ঠিক না? তাহলে মানুষের ব্যক্তত্ব তখনই পূরণ হতো যদি নারী পুরুষের পাশাপাশি সে তৃতীয় লিঙ্গটির উল্লেখ করা যেত। যেহেতু সেটি হয়নি, যার কারণে মানুষের যে মোট ব্যক্তত্ব সেটি কিন্তু হ্রাস পেয়েছে, যার ফলে অর্থাৎ মানুষের যে ব্যক্তত্ব বা পরিমাণ সেটি হলো কমে গেছে এই বিভাগের ফলে। যার ফলে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হলো অব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়েছে। যাক, আশা করি তোমরা যৌক্তিক বিভাগ সম্পর্কিত যে সমস্ত আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এ বিষয়ে আরও পড়াশোনা করবে এবং মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে এই ক্লাসগুলো আপলোড করা হবে। তোমরা সেই সমস্ত জায়গা থেকে ক্লাসগুলো বারে দেখে যথেষ্ট ধারণা বা যথাযথ ধারণা অর্জনের চেষ্টা করব। তাছাড়া যশোর শিক্ষা বোর্ড অনলাইনেও এই ক্লাসটি আপলোড করা হবে এবং সেখান থেকেও তোমরা বিষয় এগুলো জানতে পারবা। মোট কথা বারে বিভিন্ন সোর্স থেকে জানার মাধ্যমে তোমরা হলো এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জনের চেষ্টা করবা। তাছাড়া বাড়িতে যে সমস্ত বই আছে সেগুলো লক্ষ্য করবা। যত পড়বে এই ব্যাপারে তত তোমাদের জ্ঞান অর্জিত হবে, তত ধারণাটি স্বচ্ছ হবে। মোট কথা এই জ্ঞান তোমাদের অর্জন করতেই হবে, কেননা সরকার যখনই পরীক্ষার ব্যবস্থা করুক না কেন সেই পরীক্ষায় তোমাদেরকে ফেস করতে হবে এবং সেখানে তোমাদেরকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে হবে। সুতরাং তোমরা অযথা ঘোরাফেরা না করে বাড়িতে, আমরা আশা করি যে বাড়িতে পড়াশোনা করবে ভালো মতো মন দিয়ে এবং মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইট এবং আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে যে সমস্ত ক্লাস আপলোড করা হয় সেগুলো মনোযোগ সহকারে বারবারে লক্ষ্য করবা। আগামীতে যুক্তিবিদ্যার উপরে আরও ক্লাস হবে, সেই সমস্ত ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।